প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের বোর্ড প্রশ্ন অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নের দিনাজপুর বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো এখানে আমরা সেই সৃজনশীল প্রশ্নটাই দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে, জনাব নাজমা বেগম একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, তার রেস্টুরেন্টের জুলাই মাসের কতিপয় লেনদেন, শুধুমাত্র জুলাই মাসের লেনদেনগুলোই দেওয়া আছে। দেখো, প্রথম লেনদেনে বলছে গ্রাহকের সেবা দ্বারা প্রাপ্য হয়েছে। আচ্ছা, গ্রাহকের সেবা দ্বারা প্রাপ্য হয়েছে, তার মানে আমরা টাকার পরিমাণটা এখনো পাইনি, আমরা ভবিষ্যতে পাবো। ভবিষ্যতে আমাদের পাওনা তৈরি হয়েছে ৮,০০০ টাকা। সেবা প্রদান করেছি কিন্তু টাকার পরিমাণটা এখনো পাইনি, তার কাছ থেকে মোটমাট পাওনা তৈরি হয়েছে বা প্রাপ্য তৈরি হয়েছে ৮,০০০ টাকা। এবার জুলাই ৩, পুরাতন চেয়ার টেবিল ক্রয়, পুরাতন চেয়ার টেবিল বিক্রয়। আচ্ছা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চেয়ার টেবিল ছিল, এখন সেটাকে আমরা বিক্রি করে দিয়েছি ২৫,০০০ টাকা। জুলাই ৪, বিদ্যুৎ বিল বকেয়া আছে, বিদ্যুৎ বিলটা আমরা এখনো পরিশোধ করতে পারিনি, বিদ্যুৎ বিল তৈরি হয়েছে কিন্তু এখনো সেটা আমরা পরিশোধ করতে পারিনি। বিনিয়োগের সুদ পাওয়া গেল, অর্থাৎ বিনিয়োগের যে সুদ সেটা আমরা পেয়ে গেছি, টাকার পরিমাণটা দেওয়া আছে ৩,৬০০ টাকা। জন্মদিনের আয়োজন বাবদ অগ্রিম পাওয়া গেল, জন্মদিনের আয়োজন বাবদ অগ্রিম পাওয়া গেল, তার মানে কোনো একটা কাস্টমার যাদের জন্মদিনের আয়োজন করা হবে সেটার জন্য অ্যাডভান্স আমাদেরকে টাকার পরিমাণ দিয়ে গেছে ১০,০০০ টাকা। এখনো আমরা আয় করিনি, শুধুমাত্র টাকা পেয়েছি, এখনো আমাদের আয় হয়নি। এবং তারপর বলছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো ৪০,০০০ টাকা, ব্যাংক থেকে আমরা ঋণ পেয়েছি ৪০,০০০ টাকা। বিমা সেলামি পরিশোধ করা হলো ৭,২০০ টাকা। তারপর জুলাই ২৮, আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হলো ২,৫০০ টাকা। এবার আমরা চলে যাই আমাদের ক নাম্বার সৃজনশীল প্রশ্নে। এখানে বলা হয়েছে, উপযুক্ত তথ্যাদি থেকে মূলধন জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত ৩টা হিসাবের জন্য হয়। একটা হলো ব্যবসায়ে মূলধন আনয়ন, ব্যবসায় ধরো মূলধন নিয়ে ব্যবসা শুরু করলে তো সেই মূলধনটা এখানে চলে আসতে পারে। আরেকটা হলো ঋণ গ্রহণ, যে কোনো সোর্স থেকে যখন আমরা ঋণ গ্রহণ করি সেটা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হতে পারে। এবং আরেকটা হলো যখন আমরা কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করে দিই, কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করা হলে সেটা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে চলে আসে। তাহলে দেখো, এই প্রশ্নে আমরা ২টা মূলধন জাতীয় প্রাপ্তি দেখতে পাচ্ছি। একটা হলো আমরা পুরাতন টেবিল চেয়ার বিক্রয় করে দিয়েছি, যেটার পরিমাণ দেওয়া আছে ২৫,০০০ টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি আমরা ঋণ গ্রহণ করেছি, ঋণ গ্রহণ করা হলো ৪০,০০০। তাহলে এই যে ঋণ গ্রহণ করা হলো ৪০,০০০ টাকা। তো আমাদের টোটাল মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, টোটাল মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি ৬৫,০০০ টাকা। এবার আমরা চলে যাই খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে জুলাই ১, ৩, ৪, ৭, জুলাই ১, ৩, ৪, ৭ অর্থাৎ প্রথম 4টা হিসাবের জন্য আমাদের হিসাবের শ্রেণী দেখাতে হবে। তো প্রথম হিসাবটা দেখো, প্রথমে বলা হয়েছে গ্রাহকের সেবা দ্বারা প্রাপ্য হয়েছে, তার মানে আমরা সেবা প্রদান করেছি কিন্তু টাকাটা এখনো পাইনি। এখানে 2টা হিসাব তৈরি হবে, একটা হচ্ছে প্রাপ্য হিসাব এবং আরেকটা হচ্ছে সেবা আয় হিসাব। অর্থাৎ সেবা আয় হয়েছে কিন্তু আমরা এখনো টাকাটা পাইনি। তাহলে প্রাপ্য হিসাব এটা হবে সম্পদ এবং সেবা আয় হিসাব এটা হবে আয় হিসাব। এবার চলে যাচ্ছি 3 তারিখের লেনদেন। 3 তারিখে বলা হয়েছে পুরাতন চেয়ার টেবিল বিক্রয় ২৫,০০০ টাকা। তাহলে আমরা যখন চেয়ার টেবিল বা আমরা কোনো আসবাবপত্র বিক্রি করে দেই তখন আমাদের 2টা হিসাব তৈরি হয়। একটা হলো নগদান হিসাব, কারণ বিক্রি করে দিয়েছি, বিক্রি করে আমরা নগদ টাকা পাচ্ছি, তাই নগদান হিসাব, যেটাকে আমরা সম্পদ বলবো। আবার দেখো আসবাবপত্র, চেয়ার টেবিল অফকোর্স আমাদের জন্য আসবাবপত্র, তাহলে আসবাবপত্র আমাদের কমে যাচ্ছে বা আসবাবপত্র পরিমাণ হ্রাস পেয়ে যাচ্ছে, তাই আসবাবপত্র হিসাব এটাকেও আমরা বলতে পারি
সম্পদ। এবার চলে যাই 4 তারিখের লেনদেন। 4 তারিখের লেনদেনে বলা হয়েছে বিদ্যুৎ বিল বকেয়া আছে, অর্থাৎ বিদ্যুৎ বিল ঠিকই তৈরি হয়েছে, আমরা বিদ্যুৎ ব্যবহার করেছি, বিলও তৈরি হয়েছে, কিন্তু সেই টাকাটা আমরা এখনো পরিশোধ করতে পারিনি। তাহলে এখানে দুইটা হিসাব তৈরি হবে, একটা হচ্ছে বিদ্যুৎ বিল হিসাব এবং আরেকটা হচ্ছে বকেয়া বিদ্যুৎ বিল হিসাব। যেহেতু ব্যয় তৈরি হয়েছে বা ব্যয় করেছি, তাই বিদ্যুৎ বিল হিসাব এটাকে আমরা ব্যয় হিসাবে ফেলবো এবং যে কোনো কিছুর বকেয়া সাধারণত আমাদের দায় হিসাবের মধ্যে চলে যায়, তাই বকেয়া বিদ্যুৎ বিল হিসাব এটাকে আমরা লিখতে পারি দায় হিসাবের মধ্যে। এবার চলে যাই পরবর্তী লেনদেন, অর্থাৎ 7 তারিখের লেনদেন। 7 তারিখে বলছে বিনিয়োগের সুদ পাওয়া গেল 3600 টাকা। তাহলে বিনিয়োগের সুদ যখন আমরা পাই, দুইটা হিসাব তৈরি হবে, একটা হলো নগদান হিসাব, কারণ নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, এবং আরেকটা হচ্ছে বিনিয়োগের সুদ আয় হিসাব, অর্থাৎ বিনিয়োগের সুদ আমরা এখানে পাচ্ছি, তাই বিনিয়োগের সুদ আয় হিসাব, দুইটা হিসাব তৈরি হলো। এবার চলে যাচ্ছি গ নাম্বার সৃজনশীল প্রশ্নে। গ নাম্বারে বলা হয়েছে জুলাই 16, 22, 25 এবং 28, অর্থাৎ 16 থেকে 28 পর্যন্ত নিচের এই চারটা হিসাবের জন্য আমাদের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তাহলে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমরা এই 5টা কলাম তৈরি করব বা 5টা কলামে পুরো অঙ্কটা দেখাবো। তাহলে প্রথমে আসি জুলাই 16। জুলাই 16 তারিখে বলা হয়েছে জন্মদিনের আয়োজন বাবদ অগ্রিম পাওয়া গেল, অর্থাৎ কোনো একটা কাস্টমার থেকে আমরা অগ্রিম টাকা পেয়েছি। তাহলে দেখো এখানে যে সকল লেনদেন তৈরি হবে বা যে সকল হিসাব তৈরি হবে, প্রথমে আমরা অগ্রিম টাকা পেয়েছি, অর্থাৎ নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাই নগদান হিসাব ডেবিট। এবং এখানে আমরা অগ্রিম আয় করেছি, যে কোনো ধরনের অগ্রিম আয়কে আমরা সাধারণত অনুপার্জিত আয় হিসাব লিখে থাকি। তাহলে অনুপার্জিত আয়, এখানে আমাদের দায়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, যখন আমাদের দায়ের পরিমাণটা বৃদ্ধি পায় তখন সেটা হয়ে যায় ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট এবং অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। তারপর দেখতে পাচ্ছি ব্যাংক থেকে ঋণ গ্রহণ। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলে এখানে আমাদের দুইটা হিসাব তৈরি হয়, যেহেতু আমরা ঋণ গ্রহণ করেছি, তাহলে নগদান হিসাব ডেবিট এবং ঋণ হিসাব ক্রেডিট। এখানে চাইলে আমরা ব্যাংক হিসাবও লিখতে পারতাম, কারণ যেহেতু ব্যাংক থেকে ঋণ গ্রহণের কথা বলা হয়েছে, ব্যাংকের হিসাবে প্লাস হয়ে যেতে পারে, আবার নগদান হিসাবও লিখতে পারো। তাহলে নগদান হিসাব ডেবিট, এখানে আমাদের সম্পত্তির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং ঋণ সবসময় আমাদের ক্রেডিট হয়, কারণ ঋণের পরিমাণ মানে হচ্ছে আমাদের দায়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, তাই দায় বৃদ্ধি পাওয়ার কারণে এখানে ঋণ হিসাব ক্রেডিট। এরপর চলে যাই জুলাই 25 তারিখ। জুলাই 25 তারিখে বলা হয়েছে বিমা সেলামি পরিশোধ করা হলো। বিমা সেলামি বলতে আমরা একটা ব্যয়কে বুঝে থাকি, তাহলে এখানে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা দিয়ে আমরা সেই ব্যয়টা পরিশোধ করেছি। সো এখানে আমাদের যেটা তৈরি হবে বিমা সেলামি হিসাব ডেবিট, কারণ এখানে আমাদের খরচ বা ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকার পরিমাণটা কমে যাচ্ছে, সম্পদের পরিমাণটা হ্রাস পেয়ে যাচ্ছে, তাই এখানে আমরা লিখব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর সবার শেষের যে লেনদেনটা, সেখানে বলা হয়েছে আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হলো। আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হলো, এটার জাবেদা সবসময় সেম হবে, সেটা হলো আসবাবপত্র, এখানে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, কারণ এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়, এখানে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এখানে আমাদের সম্পত্তির পরিমাণটা হ্রাস পেয়ে যাচ্ছে, তাই এখানে আমরা লিখব ক্রেডিট। তাহলে অবচয় ডেবিট কারণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট কারণ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে দেখলাম হিসাবের শ্রেণী এবং তারপর দেখলাম ডেবিট ক্রেডিট নির্ণয় করা। আশা করছি এই পুরো সৃজনশীলটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।